রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। ঢাকা মেডিকেলের আইসিইউতে আহত নূর, প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ। এখন রাজনীতিবিদ হিসেবে আমরাও আমাদের জীবনকে নিয়ে আমরা আজকে শঙ্কিত। গণ অধিকার পরিষদ যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, এই 24 ঘন্টার আলটিমেটামের সাথে আমরা সবাই একমত। আমরা সুষ্ঠু বিচার না পাই তাহলে কিন্তু আমরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব। পুরোদমে নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত বিএনপি, চলছে দলীয় ইস্তেহার ও সম্ভাব্য প্রার্থী তালিকার কাজ। পরিবর্তন আনা হচ্ছে তৃণমূলের কমিটিতে। অল্প দিনের মধ্যে আমাদের নির্বাচনী যে সিলেকশন অফ নমিনেশন, সেটা তো বড় ব্যাপার থাকবে, সেটাও আমরা কাজ শুরু করব। আওয়ামী লীগের 15 বছরে গুমের শিকার প্রায় 1800 মানুষ, এখনো হদিস নেই 350 জনের। ভিন্নমত দমনে সে সময়ের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা তুলে ধরেন ভুক্তভোগীরা। যদি কোনো কারণে এখান থেকে বের হয়ে আবার রাজনীতিতে ইনভলভ হও, এবার তোমার পুরো ফ্যামিলি শো গুম হয়ে যাবে। এই কথাটা আমাকে কয়েকবার বলেছিল। এতগুলো বছর হয়ে যাওয়ার পরে বাবার কোনো রকম চেহারা বলেন, কোনো রকম বাবার কণ্ঠটুকু আমরা মনে রাখতে পারিনি। মৌলভীবাজারে বেপরোয়া বালু খেকোরা, আইন অমান্য করে ড্রেজার দিয়ে চলছে অবাধে উত্তোলন, বাড়ছে নদী ভাঙনের ঝুঁকি, হুমকিতে ব্রিজ কালভার্ট। পঞ্চগড়ে 1 বছর ধরে মাতৃত্বকালীন ভাতা বঞ্চিত 602 সুবিধাভোগী। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা তুলে নেওয়ার অভিযোগ প্রতারক চক্রের বিরুদ্ধে। আন্তর্জাতিক এসএমএস এর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিটিআরসি, রিফর্মিং এর আওতায় বাধ্যতামূলক করা হচ্ছে আলাদা লাইসেন্স। ব্যবহার অযোগ্য বরিশাল নগরীর সড়ক বাতির 61টি সুইচ বক্স, মৃত্যু ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন কর্পোরেশনের কর্মীরা, সংস্কারে নেই উদ্যোগ। গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করল তুরস্ক, আকাশসীমা ও সমুদ্র বন্দর ব্যবহারও করতে পারবে না তেল আবিব। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ হামলার ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এদিকে দুপুরে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ। শুক্রবার সন্ধ্যার পর থেকে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল এলাকা। পুলিশ জানায়, গণ অধিকার পরিষদের একটি মিছিল কাকরাইল হয়ে যাওয়ার সময় জাপার নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী উত্তেজনা চলার পর সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নূর সহ সংগঠনটির নেতাকর্মীরা। আহতদের প্রথমে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সাংবাদিকদের বলেন, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নুরুল হক নূর আমাদের যখন বাংলাদেশের মানুষের সাহসের অভাব ছিল, যখন হাসিনার এগেনস্টে কেউ দাঁড়ায়নি, তখন উনি 2018 সালে উনি বাংলাদেশের একটা মেজর মুভমেন্টকে নেতৃত্ব দিয়েছিলেন। তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। এ সময় আসিফ নজরুলের উপস্থিতিতে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ। উপদেষ্টার বিপক্ষে স্লোগান দেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। গণমাধ্যমে কথা না বলে চলে যান আসিফ নজরুল। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নূরকে দেখতে এসে ক্ষোভ ও নিন্দা জানান। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আমাদেরকে ধৈর্য ধরতে হবে, শৃঙ্খলার সাথে প্রতিবাদ জানাতে হবে। সেই জন্য আমরা যে 24 ঘন্টার সময়সীমা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমরা তার সাথে পূর্ণ সংহতি জানাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এইভাবে তাদের উপর চড়াও হয়েছে। বাংলাদেশে এখন রাজনীতিবিদ হিসেবে আমরাও আমাদের জীবনকে নিয়ে আমরা আজকে শঙ্কিত। গণ অধিকার পরিষদের উপরে এইটা আমরা কেউ মেনে নিতে পারি না। আজকে গণ অধিকার পরিষদ যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, এই 24 ঘন্টার আলটিমেটামের সাথে আমরা সবাই একমত। আমাদের অনেক ঝগড়াঝাটি আছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। যারা হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ঘটনার প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদের নেতারা। সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে, এর মধ্যে যদি জবাব না দেয়, পরবর্তীতে যদি কোনো অঘটন ঘটে, আমরা যদি আইন হাতে তুলে নিই, তার জন্য কিন্তু এই সরকার আপনাকে দায়ী থাকতে হবে। এর যদি আমরা সুষ্ঠু বিচার না পাই, তাহলে কিন্তু আমরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব। এ ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ করেছে এনসিপি। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনার প্রতিবাদে রাতেই বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদ। রাজশাহীতে সাহেববাজারে রাত 11:30টার পর ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের সমন্বিত অংশগ্রহণে বিক্ষোভ মিছিল হয়েছে। নূরের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। এদিকে রাত 12টার পর রাজশাহীতে জাতীয় পার্টির মহানগর জেলা কার্যালয়ে ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিপ্লবী জুলাই যোদ্ধা ছাত্র জনতা। মিছিলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় তারা। যারা 24 জুলাই যোদ্ধাদের ওপর লাঠি তুলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেই জুলাই পুনরাবৃত্তি হবে বলে হুঁশিয়ারি দেন তারা। ঘটনার পরই ঝিনাইদহের জেলা শহীদ মিনার চত্বর থেকে মিছিল বের করা হয়। শহর ঘুরে পায়রা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা গণ অধিকার পরিষদের নেতারা। বক্তারা বলেন, 18 ও 24 কোটা আন্দোলনের নেতাদের ওপর হামলা করে তাদের কখনো দমিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগের দোসর ও জাতীয় পার্টি মিছিলে হামলা চালিয়েছে বলে অভিযোগ তাদের। হামলার প্রতিবাদে কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ হয়েছে। রেললাইন অবরোধ করেন জেলা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। ভোলায় মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাত 12টার পর ভোলা প্রেস ক্লাবের সামনে থেকে মশাল মিছিল বের হয়। নুরুল হক নূরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার রাতে রেজাউল চত্বরের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে মশাল মিছিল করে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক রাইসুল হকের নেতৃত্বে এ মিছিল হয়। অংশ নেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের মেহেরপুর শাখার নেতাকর্মীরা। ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ দলটির কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হওয়ার ঘটনায় খুলনা জাতীয় পার্টি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার রাত 10টার দিকে নগরের ডাকবাংলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে রাত 12:15টার দিকে নগরের শিববাড়ি মোড়ে অল্প কিছু নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। পটুয়াখালীতে মশাল মিছিল ও সমাবেশ হয়েছে। শহরের নতুন বাজার তিনপট্টি দলীয় কার্যালয় থেকে মশাল মিছিল বের করে গণ অধিকার পরিষদ। এরপর প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছে আইএসপিআর।
এক বিবৃতিতে জানানো হয়, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে প্রথমে পুলিশ চেষ্টা করে। এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়। ঘটনার শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার আহ্বান জানায়। কিন্তু দুই পক্ষ সংঘর্ষ অব্যাহত রাখায় জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। বিবৃতিতে জানানো হয়, জননিরাপত্তা, আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর। ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন ও স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিতে গুরুত্ব দিয়ে দলীয় ইস্তেহার তৈরির কাজ শুরু করেছে বিএনপি। চলছে সম্ভাব্য প্রার্থী তালিকার তথ্য হালনাগাদের কাজও। কাউন্সিলের মাধ্যমে পুনর্গঠন করা হচ্ছে জেলা, উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ের সব কমিটি। এসব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপির অভ্যন্তরে পুরোদমে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন দলটির দায়িত্বশীল নেতারা। বলছেন, সত্যিকার অর্থে জনগণের সংসদ গঠনে শুধু আন্দোলন সংগ্রামে ভূমিকা নয়, যোগ্যতা দেখে ঠিক করা হবে ধানের শীষের প্রার্থী। আরেফিন শাকিলের প্রতিবেদন। নির্বাচনের সময় ঘোষণা হলেও নানা দাবি নিয়ে এখনো উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। তবে তা ছেদ ফেলেনি বিএনপির নির্বাচনী প্রস্তুতির কাজে। ফেব্রুয়ারিতে ভোটের সময় ঘোষণার পরপরই সাংগঠনিক গতিশীলতা কয়েকগুণ বাড়িয়েছে দলটি। মহা উৎসবে বিভিন্ন জেলায় হচ্ছে কাউন্সিল, রদবদল আনা হচ্ছে জেলা, উপজেলা, ইউনিয়ন কমিটিতে। এরই মধ্যে ধানের শীষের পক্ষে ভোট চাইতে শুরু করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হয়। তাই নির্বাচনী প্রস্তুতিতেও পুরোদমে মনোযোগ দিয়েছে বিএনপি। ইশতেহার থেকে প্রার্থী বাছাইয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দলটির। যে জেলাগুলোতে সম্মেলন হয়নি, সেই জেলাগুলোতে আমরা সম্মেলন শেষ করছি। আমাদের আপনার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, সাংগঠনিক অ্যাক্টিভিটিস চলছে। অল্প দিনের মধ্যে আমাদের নির্বাচনীর যে সিলেকশন অফ নমিনেশন, সেটা তো বড় ব্যাপার থাকবে, সেটাও আমরা কাজ শুরু করব। বেশ গোপনীয়তার সাথে জানুয়ারি থেকে মে মাসে সারা দেশে অন্তত 4টি জরিপ পরিচালনা করে বিএনপির হাইকমান্ড। এতে কিছুটা বদলে গেছে সিদ্ধান্ত। শুধু আন্দোলনের ভূমিকা দেখে নয়, সার্বিক বিবেচনায় ধানের শীষের প্রার্থী হতে ঠিক করা হয়েছে নতুন মানদণ্ড। আন্দোলনের ত্যাগ, তিতিক্ষা, ভূমিকা, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, এটা একমাত্র যোগ্যতা হবে না। জনগণের চাহিদা মাফিক তাদের প্রত্যাশা পূরণের জন্য মেধাবী রাজনীতিবিদদেরকে আমরা বিবেচনায় নেব। একটা সমৃদ্ধ পার্লামেন্টের জন্য যাদেরকে প্রয়োজন, এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে প্রার্থী সিলেকশন হবে। অ্যাক্টিং চেয়ারম্যান অনেকদিন ধরেই এই প্রস্তুতি নিচ্ছেন, তার কাছে তালিকা আছে, জনপ্রিয়তার কে কোথায় অবস্থান করছে সেটাও তারা জানেন। বড় দলের কম্পিটিশন তো থাকবেই, তারপরে দলের স্বার্থে সবাই মেনে নেবে। 2018 সালের নির্বাচনে 19 অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করেছিল বিএনপি। সেই ইশতেহারে গণতন্ত্র ও আইনের শাসন, বিচার বিভাগ, মত প্রকাশের স্বাধীনতা সহ বেশ কিছু বিষয় অঙ্গীকার করে দলটি। এবারও সেসব বিষয়ে গুরুত্ব দিয়ে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত ও 31 দফা সমন্বয়ে ইশতেহার প্রণয়নের কাজ শুরু করেছেন নেতারা। এজন্য করা হয়েছে কয়েকটি সাব কমিটি। জাতীয় ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে সেগুলোকে আমরা ধারণ করব। আমরা শিক্ষা এবং স্বাস্থ্যকে গুরুত্ব দেব, যাতে করে আমাদের প্রত্যেকটা শিশু স্কুলে যায় এবং প্রত্যেক নাগরিক অবশ্যই প্রাথমিক স্বাস্থ্য সেবাটা বাধ্যতামূলকভাবে পায়। 2001 সালের নির্বাচনের আগে 30টির বেশি অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি, যার মধ্যে অনেকগুলোই পূরণ করেনি দলটি। তবে দুর্নীতি দমন কমিশন, নারী আসন বাড়ানো সহ শিক্ষা, অর্থনীতি, কৃষিখাতে বেশ কিছু প্রতিশ্রুতি পূরণ করেছিল খালেদা জিয়া সরকার। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শুধু ভিন্নমত দমনে শেখ হাসিনা সরকার প্রায় 1800 মানুষকে গুম করেছিল বিগত 15 বছরে। এদের মধ্যে প্রায় 350 জনের হদিস মেলেনি এখনো। তারা বেঁচে আছে না মরে গেছে তাও জানে না কেউ। আর গুম হওয়ার পর যারা ভাগ্যক্রমে ফিরেছেন তাদের অভিজ্ঞতা ভয়াবহ, যন্ত্রণাদায়ক। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বিস্তারিত জানবো আশিক মাহমুদের কাছে। ছবি তুলেছেন আলমাস তপু। এতগুলো বছর হয়ে যাওয়ার পরে বাবার কোনো রকম চেহারা বলেন, কোনো রকম বাবার কণ্ঠটুকু আমরা মনে রাখতে পারিনি। আমার ভাই তো কোনো কিছুই জানে না আমার বাবার ব্যাপারে। মারিয়ার বয়স তখন 5। একদিন সাদা পোশাকের কিছু মানুষ শাহবাগ থেকে তুলে নিয়ে যায় তার বাবা মাসুমকে। এরপর পেরিয়ে গেছে প্রায় 15 বছর। মারিয়া এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে, কিন্তু বাবা আর ফেরেনি। কিভাবে দোয়াটা করব যে আমার বাবা মরে গেছে নাকি কোথায় আছে, যে সে যেখানেই থাকুক ভালো থাকুক। এইটাই শুধু বলতে পারি যে বাবা যেখানেই থাকো না কেন, আমার বাবাকে যেন আল্লাহ ভালো রাখে।
মারিয়া জানাই বিএনপির রাজনীতি করার কারণে তার বাবাকে তারই জন্মদিনের দিন গুম করে স্বৈরাচার। তারা কি আদৌ বেঁচে আছে কিনা বা তারা মরে গেছে কিনা বা তাদেরকে কে মেরেছে সেই সঠিকভাবে তাদের তদন্ত করে যে এই খুনের সাথে জড়িত তাদের যেন সঠিকভাবে বিচার করে। বিগত 15 বছরে মারিয়ার বাবার মতো প্রায় 1800 মানুষ গুমের শিকার হন। হঠাৎ কেউ বেঁচে ফিরেছেন। তাদের একজন ব্যারিস্টার সোহেল রানা। বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার অপরাধে র্যাব সদস্যরা তাকে গুম করে আয়না ঘরে রেখেছিল 6 মাস 3 দিন। হাত উপরে বেঁধে ঝুলিয়ে ইলেকট্রিক শক সেন্সিটিভ পার্টে ক্লিপ লাগিয়ে ইলেকট্রিক শক ঝুলানো অবস্থায়, একজনের হাতে লাঠি একজনের হাতে রড, সব হাড়ের মধ্যে, পায়ের নিচে হাড়ের মধ্যে যেই জায়গায় হাড় সেই জায়গায় এমন জোরে প্রহার করতো, এগুলো সহ্য করার মতো না। যখনই টর্চারটা করতো আমরা তো চিৎকার দিব বা করব, মিউজিকটা তখন ভলিউমটাকে বাড়িয়ে দিত আর ওরা খুব এনজয় করতো। যদি কোনো কারণে এখান থেকে বের হয় আবার রাজনীতিতে ইনভলভ হও, এবার তোমার পুরো ফ্যামিলি শো গুম হয়ে যাবে, এই কথাটা আমাকে কয়েকবার বলেছিল। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন হলে কয়েকজন আয়নাঘর থেকে ছাড়া পান, বাকিরাও ফিরবেন এমন আশায় বুক বেঁধেছিল স্বজনরা। কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও প্রায় 350 জনের ভাগ্যে কি ঘটেছে তা কেউ জানে না। আমার মার মতো যারা প্রত্যেকটা পরিবার যারা তাকিয়ে আছে, সবাইকে তথ্যটা জানানো দরকার তার সন্তানের সাথে কি হয়েছে। সত্যটা জানাই, আমরা সত্য পর্যন্ত যদি পৌঁছতে পারি এটা আমাদের জন্য অনেক বড় একটা যুদ্ধ জয় করা হবে। বিচারটা আমরা নিশ্চিত করতে পারবো তখন যখন সত্যটা সামনে আসবে। মানবাধিকার কর্মী নূর খান লিটন, যিনি অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের একজন সদস্য, জানালেন প্রতিটি গুমের সাথে রাষ্ট্রীয় বাহিনী জড়িত, যার দায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কেউ এড়াতে পারেন না। দেখেন, এই প্রবণতা বা এই ধরনের অপরাধ কমিয়ে আনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি মানে দৃষ্টান্তমূলক বিচার, এই জিনিসটা জনসমক্ষে প্রকাশ হওয়া দরকার। এবং দৃশ্যমান যদি না হয় তাহলে সমাজে ভয়ও কাটবে না এবং অপরাধীরাও এই কাজ থেকে বিরত হবে না। এবং এই সমস্ত ক্ষেত্রে যে ঊর্ধ্বতনদের কাছ থেকে যে তথ্য আমরা পাচ্ছি তাতে তৎকালীন প্রধানমন্ত্রী বা সামরিক সচিব বা স্বরাষ্ট্রমন্ত্রী এই দায় এড়াতে পারবেন না। কোনো ক্ষেত্রে তাদের সরাসরি হস্তক্ষেপ, সরাসরি নির্দেশনা কথা শোনা যাচ্ছে। গুম হওয়াদের ভাগ্যে কি ঘটেছে সেটি আগামী ডিসেম্বরে কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্টে তুলে ধরা হবে বলে জানিয়েছেন এই মানবাধিকার কর্মী। এই মানুষগুলোর পুরাপুরি চিহ্নিত করা হবে আগামী রিপোর্টে এবং সরকারের উপর নির্ভর করবে তারা এই রিপোর্টটিকে কিভাবে কাজে লাগাবে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মনু, ধলাই সহ বিভিন্ন নদ নদী আর পাহাড়ি ছড়া মৌলভীবাজারের এসব জায়গা থেকে কিছুতেই যেন থামানো যাচ্ছে না বালু উত্তোলন। নিয়ম নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিন দুপুরেই অবৈধভাবে মেশিন আর ড্রেজার দিয়ে অবাধে বালু তোলা হচ্ছে। এতে ঝুঁকিতে পড়েছে অনেক ব্রিজ, কালভার্ট, বাড়ছে নদী ভাঙনের ঝুঁকি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করেও আটকানো যাচ্ছে না বালু খেকোদের দৌরাত্ম্য। মৌলভীবাজার কমলগঞ্জ সড়কের চৈত্রঘাট এলাকার ধলাই সেতু বালু উত্তোলনের কারণে বছর 2 আগে ভেঙে যায় ব্রিজটি। পাশেই নতুন করে তৈরি হচ্ছে আরেকটি সেতু, তবে সেখানে বালু উত্তোলনে সেই চিত্রটা আছে আগের মতোই। সদর আর কুলাউড়ার মনু নদী থেকে শুরু করে বিভিন্ন পাহাড়ি ছড়া সবখানেই বালু উত্তোলনের হিড়িক। বাদ যাচ্ছে না গুরুত্বপূর্ণ অনেক সেতু এলাকা। প্রকাশ্যে দিনে দুপুরে দেদারসে বালু তুলছে প্রভাবশালীরা। অবৈধভাবে বসানো হয়েছে ড্রেজারও। শুধুমাত্র এটি বাংলাদেশেই সম্ভব যে একটি ব্রিজ এত কোটি টাকার ব্রিজ, শত কোটি টাকার নির্মিত ব্রিজটি চালু হওয়ার আগে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আমাদের ব্রিজটি আজ হুমকির সম্মুখীন। পুরান ব্রিজও ভাঙ্গিয়া গেল গিয়া, এখন নতুন একটা ব্রিজটাও ভাঙ্গিয়া যাইব গিয়া বালু তোলার কারণে। এভাবে প্রতিনিয়ত বালু তোলায় বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। হুমকিতে বাড়িঘর সহ ফসলি জমি। প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ স্থানীয়রা। অবৈধভাবে তুলে এখন নিয়ম নীতি মানেন না, মানে এরা কিতা করা যায়, এত কিছু করা যাইতো না। আমরা গাঙ্গর সাইডে মানুষ আছি, এরা লাই খুব বিভ্রান্তির মাঝে পড়ছি। আমরা ঘর আছিল এর নাম আটকেয়ার জায়গার ভিতরে, আমরা ঘর এখন বন্ধ বানাইছি। আইনে আছে সেতু কালভার্ট সহ গুরুত্বপূর্ণ স্থাপনার 1 কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। অভিযান আরও জোরদারের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। প্রতি মাসে রেগুলার আমরা অনেকগুলো মোবাইল কোর্ট হচ্ছে, যাদেরকে আমরা ধরতে পারছি তাদেরকে জেল হচ্ছে এবং জরিমানা করা হচ্ছে।
জেলায় ২৬টি বালুমহলের মধ্যে ইজারা দেওয়া হয়েছে ১৭টি, কিন্তু ইজারাদারদের বিরুদ্ধেও নীতিমালা অমান্যের অভিযোগ রয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। পঞ্চগড়ে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র নারীদের দেয়া মাতৃত্বকালীন ভাতা গত ১ বছর ধরে পাচ্ছেন না ৬০২ জন সুবিধাভোগী। অভিযোগ উঠেছে তাদের নামে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা তুলে নিচ্ছে প্রতারক চক্র। বিষয়টি সামনে আসার পর এখনো ধরাছোঁয়ার বাইরে চক্রটি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সুবিধাভোগী সহ পরিবারের সদস্যরা। পঞ্চগড় সদর উপজেলার সর্দারপাড়া গ্রামের ফাতেমা বানু দ্বিতীয় সন্তান গর্ভধারণের পর মা ও শিশু সহায়তা কর্মসূচির অধীনে দরিদ্র নারী হিসেবে তালিকাভুক্ত হন। ৬ মাস পান মাতৃত্বকালীন ভাতা। এরপর গেল ১ বছরে আর মুখ দেখেননি সেই সহায়তার। তবে নিয়ম অনুযায়ী প্রতিটি সন্তানের জন্য মাসিক ৮০০ টাকা করে ১৮ মাস পর্যন্ত মাতৃত্বকালীন ভাতা পাওয়ার কথা। বাবু যখন 5 মাসে পেটে ছিল তখন এই কার্ডটা হয়েছে মাতৃভাতা, একটা টাকা পাইছি ৪৮০০, আর টাকা আসে নাই। আমার টাকাগুলা দেখিয়ে তুলে খায়, হারগুলা তুলে খায় নাকি। ফাতেমা বানুর মতো একই অভিযোগ জেলার আরও ৬০১ জন দরিদ্র নারীর। জানান সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতার অর্থ পরিশোধের কথা থাকলেও তালিকাভুক্তির ৬ মাস পর থেকে আর কোনো টাকা পাননি তারা। অভিযোগ উঠেছে ১ বছর ধরে তাদের নম্বর পরিবর্তন করে সরকারি টাকা তুলে নিচ্ছে প্রতারক চক্র। সবখানে গেছি, অফিসেও গেছি, ওরা বলছে যে ধৈর্য ধরে থাকো, দেখা যাক কি হয়। টাকাটা কে তুলে খাচ্ছে এটার আমরা বিচার চাই। তো পৌরসভা ইউনিয়ন পরিষদে যাই, আমরা মেম্বার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করছি যে আমরা টাকাটা কেন পাচ্ছি না, ওরা গুরুত্ব দিচ্ছে না। টাকা না দিয়ে আবার আমাদেরকে ধমক মারছি, বলতেছে বলে আপনার বাচ্চার নামে কার্ড, অন্য কার্ড হয়েছে, এখন আপনারা টাকা পাবেন না। টাকাগুলো পাই উপকার হইতো, তারা কিছু ছেলেপেলেকে পুষ্টি খাওয়াইতো, ভালো মন্দ খাওয়াইতো। জেলার সদর, বোদা ও দেবীগঞ্জ উপজেলার এসব সুফলভোগীদের সাথে প্রতারণায় বিড়ম্বনায় পড়েছেন জনপ্রতিনিধিরাও। আর মহিলা বিষয়ক অধিদপ্তর বলছে বিষয়টি জানার পর সুবিধাভোগীদের তালিকা ধরে পুনরায় ফোন এবং বিকাশ ও নগদ অ্যাকাউন্টের নম্বর সংশোধনের কাজ চলমান রয়েছে। মাতৃত্বকালীন সেবা হিসেবে যে ভাতাটা দিয়ে থাকতেছে এটি অনেকেই পাচ্ছে, কিন্তু মাঝপথে এসে দেখা যায় যে তারা ওই ইউনিয়ন পরিষদে এসে অভিযোগ করে আমার টাকা নাই, টাকাটা মোবাইলে ঢুকে বরাবরই এবারে টাকা নাই, এভাবে করে হ্যাকিং হয়ে যাচ্ছে। পঞ্চগড় সদরে উপজেলায় 576 জন, বোদাতে 21 জন, দেবীগঞ্জে 3 জন, এই 600 জনের মোবাইল নাম্বার, ব্যাংকিং নাম্বারটা হ্যাকিং হয়ে যায়। সকল ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার প্রশাসক বরাবরের চিঠি প্রেরণ করে সংশোধনের জন্য তালিকাটা সংযুক্ত করে দিই। 3টি ইউনিয়ন এবং পৌরসভা বাকি আছে, তাদের কাছে মৌখিকভাবে আমি অবহিত করেছি, যেটা জমা দেন, দিলে আমি আবার ঢাকায় প্রেরণ করব। পঞ্চগড়ের 5 উপজেলায় 43টি ইউনিয়ন পরিষদ রয়েছে। সরকারি এই সুবিধার আওতায় আনতে প্রতি মাসে সদর উপজেলার ইউনিয়ন থেকে 9 জন করে আর বাকি 4 উপজেলার প্রতি ইউনিয়নে 5 জন করে গর্ভবতী নারীকে মাতৃত্বকালীন ভাতার তালিকাভুক্ত করা হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গ্রাহকদের আন্তর্জাতিক SMS এর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নিয়ন্ত্রক সংস্থা। এর গোপনীয়তা রক্ষায় নেওয়া হচ্ছে উদ্যোগ। লাইসেন্সিং রিফর্মের আওতায় এ বিষয়ে লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে। আর এই লাইসেন্স পাচ্ছে আন্তর্জাতিক স্তরের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। এতে এই বাণিজ্যের হিস্সা আর মোবাইল অপারেটরদের হাতে থাকা নিয়ে তৈরি হয়েছে সংশয়। 90% আন্তর্জাতিক SMS আসছে অবৈধ পথে। সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তবে এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে এসব SMS এর গোপনীয়তা রক্ষার বিষয়টি। অবৈধ চ্যানেল দিয়ে আসা এসব SMS এর নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অপারেটররা ওটিপিগুলো পড়তে পারছে, এতে প্রাইভেসি বিঘ্নিত হচ্ছে। ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ব্যাংকিং অ্যাকাউন্টের কোডটা পড়ে নিচ্ছে। এমন ঘটনাগুলো ঘটছে বলে জানান প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী। এখন কোডগুলো যদি বৈধ চ্যানেলে না আনে SMS, কারণ আপনি জানেন SMS এর মাধ্যমে অনেক সময় পাসওয়ার্ড বা কোড আসে, ওটিপি কোড আসে বা অন্য বিভিন্ন ধরনের মেসেজ আসে। এটা না আসলে ক্ষতি হচ্ছে ব্যক্তির নিরাপত্তা, ক্ষতি আছে। অবৈধ প্রতিষ্ঠান এখন সেই ওটিপিগুলো পড়ে
প্রাইভেসি নষ্ট করছে, ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ব্যাংকিং অ্যাকাউন্টের কোডটা পড়ে নিচ্ছে, এই ঘটনাগুলো ঘটছে। বর্তমানে মোবাইল অপারেটররা আন্তর্জাতিক SMS আদান প্রদান করছে, তবে বিটিআরসির প্রস্তাবিত নতুন লাইসেন্সিং ব্যবস্থায় এ খাতের জন্য আলাদা করে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে প্রতিটি আন্তর্জাতিক SMS এর নিরাপত্তা এবং এখান থেকে শতভাগ রাজস্ব আদায় নিশ্চিত করা যাবে বলে মনে করে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। সরকার এই খাত থেকে ব্যাপক পরিমাণ রাজস্ব হারাচ্ছে। আমরা যেটা করছি, নতুন লেয়ারে যে ইন্টারন্যাশনাল লেয়ারটা আছে সেখানে সেই লেয়ার লাইসেন্স নিয়ে এই জিনিসটা আপনার পরিচালনা করতে হবে। তবে এটাও ঠিক, ভবিষ্যতে কোড আর SMS এর মাধ্যমে আসবে না, কোড আসবে আপনার মোবাইল অ্যাপের অথেন্টিকেটরের মাধ্যমে। সো আমার প্রপোজাল হচ্ছে যে এই যে ভয়েস কল যেরকম কমে যাচ্ছে, এরকম কোড ভিত্তিক SMS A2P এর ব্যবহারটাও কমে যাবে। কিন্তু যখন এটার ব্যবহারটা ছিল সেই সময়টায় যে বিটিআরসি বা সরকার যে রেভিনিউ পেল না, এটাই আমার মূল কনসার্ন। ILDTS পলিসির আওতায় 2027 সাল পর্যন্ত আন্তর্জাতিক ভয়েস কলের পাশাপাশি SMS সার্ভিস পরিচালনার জন্য IGW অপারেটরদের সুযোগ আছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। এখন যেভাবে চলছে এটা তো ফর্মালাইজ চ্যানেল না, হ্যাঁ, এটা একটা অবৈধ চ্যানেলের মাধ্যমে চলছে। এটা যদি কাল থেকে এটার অনুমোদন হয়ে যায় এবং আমরা সার্ভিসটা শুরু করি ভয়েসের মতোই, কারণ পলিসিতে যেটা বলা আছে যে SMS ইন্টারন্যাশনাল সার্ভিসেরই অংশ, তাহলে যতদিন পলিসি না আসে ততদিন তো আমাদের অনুমোদন দিলে আমরা এইভাবে শুরু করতে পারি। এটা একটা লিগালাইজ চ্যানেলে চলে আসলো এবং প্রতি মাসে সরকার যখন থেকে সার্ভিসটা শুরু হবে প্রায় 8 গুণ বেশি এক্সিস্টিং যে রেভিনিউ তার 8 গুণ বেশি এখানে রেভিনিউ আর্ন করতে পারবে। এবং ফরেন রেমিটেন্স আমরা এখানে লস করছি $2 থেকে $2.5 লাখ পার মান্থ। বৈধ পথে আন্তর্জাতিক শর্ট মেসেজ আদান প্রদান হলে বছরে সরকারের 200 কোটি টাকা রাজস্ব বৃদ্ধি পাবে বলে মনে করেন প্রযুক্তিবিদরা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। আগুনে পুড়ল কক্সবাজারের হোটেল মোটেল জোনের একটি ঘর। রাতে শহরের সুগন্ধা পয়েন্ট এলাকায় একটি ঝুপড়ি ঘরে আগুনের সূত্রপাত হয়। এতে আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের হোটেলে থাকা পর্যটকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। বরিশাল সিটি কর্পোরেশনের সড়কবাতি নিয়ন্ত্রক 61টি সুইচ বক্স, তবে বেশিরভাগই নড়বড়ে আর ব্যবহার অযোগ্য। মৃত্যু ঝুঁকি নিয়েই বাতি জ্বালানো নেভানোর কাজ করছেন দায়িত্বরতরা। আতঙ্কিত পথচারীরাও। সবকিছু দেখেও মেরামত বা সংস্কারেই যেন কর্তৃপক্ষের যত অনীহা। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। রাতের অন্ধকার দূর করে জ্বলছে সারি সারি আলোক রেখা। 58 বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল সিটি কর্পোরেশনকে আলোকিত করে সড়ক বাতিগুলো। তবে সেসব পরিচালনার পদ্ধতি কতটা নিরাপদ? নগরী জুড়ে স্থাপিত সুইচ বক্সগুলোই সড়কবাতির নিয়ন্ত্রক। সন্ধ্যায় আলো জ্বেলে সকালে তা নেভানোর দায়িত্ব পালন করেন সিটি কর্পোরেশনের 13 জন কর্মী। বক্সগুলোর বেশিরভাগের নেই ঢাকনা, কোথাও দড়ি দিয়ে কোনো রকমের বাধা। তাই শর্ট সার্কিটের ঝুঁকি মারাত্মক, যা বর্ষা মৌসুমে বাড়ে কয়েক গুণ। কাজ করতে গিয়ে বৃষ্টির সিজনে খুব প্রবলেম আমাদের, যে বৃষ্টিতে পাও ভিজে থাকে, তাছাড়া আমাদের হাতও ভিজে থাকে, জামা কাপড় ভিজে থাকে, রেইনকোট পরলে রেইনকোটও ভিজে থাকে। তো মাঝে ভিতরে শর্ট খাওয়া পরে আমাদের কারেন্টে শর্ট করছে, কিন্তু সকালবেলা তো তখন 5:30 বাজে কেউ ছিল না, কিন্তু ভাগ্যের জোরে আমি বেঁচে গেছি। মারাত্মক ঝুঁকি হয়ে যায় এবং ইনকেস আমরা মৃত্যুবরণও করতে পারি যে বিপদগুলো হচ্ছে। শুধু দায়িত্বরতরাই নয়, শঙ্কামুক্ত নন পথচারীরাও। তাদের অভিযোগ কাটআউট ও সুইচগুলো ত্রুটিপূর্ণ হওয়ায় যে কেউ পড়তে পারেন দুর্ঘটনায়। রাস্তার সাথে তাছাড়া পাশে একটা ড্রেন আছে, বৃষ্টিতে যদি পানি সেখানে যদি জমে যায় যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটলে সিটি কর্পোরেশন লাইবিলিটি নেবে কিনা এটা আমরা জানি না। এই সড়ক ও ফুটপাত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। তবে জরাজীর্ণ এই বৈদ্যুতিক সুইচ বক্সের কারণে ঘটতে পারে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা। তবে এ নিয়ে মাথা ব্যথা নেই নগর কর্তৃপক্ষের। দ্রুতই নতুন টেন্ডারের মাধ্যমে এসব সুইচ বক্স মেরামত ও প্রতিস্থাপনের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। এস্টিমেট করা শুরু করেছি, খুব শীঘ্রই আমরা টেন্ডার প্রক্রিয়া যাব এবং আগামী 1.5-2 মাসের ভিতরে বক্সগুলো আমরা নতুন করে মেরামত করতে পারবো। সংশোধন কারেকশন করা দরকার, ঠিকঠাক করা দরকার, সেই হিসেবে সে একটা প্রজেক্ট রেডি করতেছে এবং খুব তাড়াতাড়ি আমরা একটু কোটেশন, যদি এরকম হয় যে কোটেশনের মাধ্যমে তাড়াতাড়ি করার জন্য টেন্ডার দিলে অনেক সময় লাগে, সেই হিসেবে আমরা কোটেশন দিই যত তাড়াতাড়ি, যেহেতু এটা বিদ্যুতের বিষয়।
বর্তমানে বরিশাল নগরীর বিভিন্ন পয়েন্টে 61টি সুইচ বক্স রয়েছে, যার অধিকাংশই জনবহুল এলাকায়। স্থানীয়দের অভিযোগ, সংস্কারের ক্ষেত্রে বরাবরই উদাসীন নগর কর্তৃপক্ষ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। রংপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নিহতের পরিবারের দাবি, তারা 6 জনকে অভিযুক্ত করলেও পুলিশ 3 জনের নাম বাদ দিয়েছে। আর পুলিশের ভাষ্য, বাদীর এজাহার অনুযায়ী মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্তে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে ছাড় পাবে না। পীরগঞ্জের মির্জাপুর পশ্চিমপাড়া গ্রামের সাজু মিয়া মালয়েশিয়া প্রবাসী। কন্যা থাকেন শ্বশুরবাড়ি বগুড়ায় আর ছেলে ঢাকায়। বাড়িতে একাই থাকতেন আসমা বেগম। গেল 31 জুলাই নিজ ঘর থেকে উদ্ধার হয় তার গলা কাটা মরদেহ। 29 তারিখে বেলাল ওপেনেই বলছে, আমার বাবার গায়ে যায় হাত দিছে, তাকে আমি দুনিয়াতে বেঁচে রাখবো না। দেওয়ার পর যে রাতে হচ্ছে এরা 3 জন হুমকি দিছে, আবু তাহের, মেজবাউল, ফারুক, সেই রাতেই আমার মার মৃত্যু হয়েছে। আমাদের এই পাশে দেয়াল টপকে তারপরে আপনার দেখতে পাইছে যে আম্মু এরকম এখানে রক্তাক্ত অবস্থায় আম্মুর গলা কাটা। নিহতের স্বজনদের দাবি, জমি জমা সহ পারিবারিক বিরোধে ভাতিজা শাহিনুরের মারধরের শিকার হন আসমা। পরে সালিশি বৈঠকে আসমাকে দিয়ে শাহিনুরকে থাপ্পড় দেয়ান স্থানীয় মেম্বার মেজবাউল। এতে ক্ষুব্ধ হয় শাহিনুর পুত্র বেলাল। পরে আসমার কাছে মেজবাউল সিন্ডিকেট টাকা দাবি করে বলেও অভিযোগ পরিবারটির। কাউন্সিলর যাই আছে মেজবাহুল, উনি বলতেছে, ভাবি আপনি এখানে আসেন, আপনার বিচার আমরা করে দেব। এরকম করে আম্মুকে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে যাওয়ার পর ওখানে একটা যে কোনোভাবে মীমাংসা করে দিয়ে তখন বলছে, আপনি ওকে 2-3টা চড় থাপ্পড় মারেন। তালা ভাঙ্গার পর তাই দেখার পর সবাই দেখার পর তারপর আমি যাইও দেখি আমার চাষি ওখানে পড়ে আছে। সবাই ডাকাটাই করিয়ে ওই দিক থেকে তারা ডাক দিছে, তারা আসিয়ে বাড়ির ভিতরে ঢুকিয়ে সবাইকে কইছে, ফেলে লাশ পড়িয়ে আছে। সবাই যাই দেখছি লাশ পড়িয়ে আছে। হত্যাকাণ্ডের ঘটনায় 6 জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন নিহতের কন্যা। এজাহার থেকে মেজবাউল, তাহের ও ফারুকের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। 6 জনকে আসামি করে যখন আমি এজাহার করে দিছি, তখন মনে করেন 3 জনকার নাম ওখানে আসছে, 6 জনকার নাম আসেনি। বর্তমানে কারাগারে আছে শাহিনুর ও তার ছেলে বেলাল। হত্যায় তারা জড়িত নয় বলে দাবি পরিবারটির। মারা গেল কেঙ্কা করি, মনে করো সেটা তো আমরা এখন কবা পাবো না, কেঙ্কা করি মারা গেল। কিন্তু আমি এটা 100 বার কব, আমার স্বামীর কোনোই দোষ নেই। আমার স্বামী আমরা সন্দেহমূলক আসামি করলো, আর আমরা এগুলোর বিষয়ে কিছুই জানি না। পুলিশের ভাষ্য, বাদীর এজাহার অনুযায়ী মামলা হয়েছে। তদন্তে কারো নাম আসলে তাকে আসামি করা হবে। আমরা সর্বোচ্চ সহযোগিতা দিয়ে এই হত্যাকাণ্ডের সাথে শুধু নাম থাকা না, আমরা তদন্ত করছি নিবিড়ভাবে। হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক না কেন আইনের আওতায় আসবে। তদন্ত শেষেই হত্যা রহস্য উদ্ঘাটন হবে বলেও জানিয়েছে পুলিশ। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। অভিযোগ পাল্টা অভিযোগ চলছে ডাকসু নির্বাচনের প্রচার ঘিরে। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি আর দোষারোপে ব্যস্ত প্রার্থীরা। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছেন কেউ। ভোটের দিন নিরপেক্ষতা বজায় না থাকলে ভোট বর্জনের আগাম ঘোষণা দিয়ে রেখেছেন কয়েক প্রার্থী। ছুটির দিনে ফাঁকা ক্যাম্পাস, দুপুর পর্যন্ত ঢিলেঢালাভাবে চলেছে প্রচারণা। হলগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন হল সংসদের প্রার্থীরা। সবার থেকে শুনে আমি আমার যেই তাদের চাহিদা অনুযায়ী আমার ইশতেহার তৈরি করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 40,000 স্টুডেন্ট আমরা আছি, সেই পরিমাণের তুলনায় আর্থিক কেন্দ্র অনেক কম হয়ে গিয়েছে। যেই কাজগুলোকে বাস্তবায়ন করতে পারবো বা হচ্ছে আমাদের অ্যালামনাই থেকে যে কাজগুলোকে আমরা স্টুডেন্ট বান্ধব করে গড়ে তুলতে পারবো, সেই কাজগুলো নিয়ে আমি আমার ইশতেহার সাজিয়েছি। জুমার নামাজ শেষে প্রচারে নামেন কেন্দ্রীয় সংসদের প্রার্থীরাও। হলের বিভিন্ন মসজিদে নামাজ শেষে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। আচরণবিধি লঙ্ঘন হলেও প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ জানান এক ভিপি প্রার্থী। পক্ষপাতিত হলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারিও দিয়েছেন আরেক প্রার্থী। অনেকেই প্রভাব বিস্তার করছেন, যেমন আমরা দেখছি যে অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছেন, লাইব্রেরিতে চলে যাচ্ছেন, মধ্যরাতে প্রচারণা করছেন, অনেকেই ফেস্টুন লাগাচ্ছেন। এই যে বৈষম্যগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক বড় ধরনের আসলে পার্থক্য তৈরি করছে। আমরা যদি নিশ্চিত হয়ে যাই যে এটা আসলে স্ক্যাম,
এখানে ভোটার টার্নআউট লো রেখে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে জিতায় নিয়ে আসার চেষ্টা হচ্ছে, তাহলে আমরা এই নির্বাচনে অংশ থাকবো না। কিন্তু আমরা শেষ পর্যন্ত চেষ্টা করতে চাই, আমরা শেষ পর্যন্ত দাবি করার মধ্য দিয়ে আমাদের যে দাবিগুলো সেগুলো আদায় করার মধ্যে দিয়ে একটা সুষ্ঠু ডাকসু নিয়ে আসতে চাই। এ সময় ছাত্র দলের প্যানেলকে বিতর্কিত করতে বট আইডি দিয়ে নানা অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। যাদের সাথে বৈঠক করেছে তারা তাদের পেজের নাম পরিবর্তন করে ফেলতেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, আর ওই যে পেজের অ্যাডমিন মডারেটর তারাও এই নির্বাচনের প্রার্থী। তো সব কিছু মিলিয়ে তো আমারও মনে হচ্ছে যে কাউকে না কাউকে হয়তো বা জিতিয়ে যাওয়ার অপচেষ্টা প্রশাসনেরও থাকতে পারে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তিতে 7 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে নির্বাচন কমিশন। তবে প্রার্থীদের অভিযোগ, নিয়ম ভাঙলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, তাই নির্বাচনের সার্বিক ব্যবস্থা নিয়ে শঙ্কা জানিয়েছেন অনেকে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই চেতনায় যুক্তির বিপ্লব স্লোগানে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসব। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ডিবেট ক্লাব অফ নওগাঁর আয়োজন করে। অংশ নেন সারা দেশের 56টি শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা। দিনব্যাপী এই উৎসবে স্কুল কলেজ শিক্ষার্থীদের জন্য ছিল চিত্রাঙ্কন, ইংরেজি পাবলিক স্পিকিং এবং কবিতা আবৃত্তির প্রতিযোগিতাও। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পরে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় জুলাই বিপ্লব সহ দেশের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয় যমুনা টেলিভিশনকে। গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার ঘোষণা দিয়েছে তুরস্ক। ইসরায়েলি বিমানের জন্য বন্ধ করা হবে দেশটির আকাশসীমা। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তুর্কি সমুদ্র বন্দর ব্যবহারেও। শুক্রবার পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে দেয়া বক্তৃতায় এই ঘোষণা দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বলেন, গেল 2 বছর ধরে সারা বিশ্বের চোখের সামনে মৌলিক ও মানবিক মূল্যবোধ উপেক্ষা করে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে তেল আবিব। এর আগে গেল বছরের মে মাসে ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয় তুরস্ক। মার্কিন সমর ভান্ডারে যোগ হলো পাইলটবিহীন ফাইটার জেট YFQ-42A, অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে পরিচালিত কমব্যাট এয়ারক্রাফটটি। পাশাপাশি থাকা আরেকটি যুদ্ধ বিমানের পাইলটের কমান্ড অনুসরণ করবে এটি। সফল উড্ডয়ন পরীক্ষা শেষে দ্রুতই মার্কিন সামরিক বহরে যুক্ত হতে যাচ্ছে যুদ্ধ বিমানটি। যুক্তরাষ্ট্রের আকাশে সফলভাবে উড্ডয়ন করল মার্কিন সমর ভান্ডারের নতুন সংযোজন YFQ-42A ফাইটার জেট। অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি যুদ্ধ বিমানটি নির্মাণ কৌশলেও আনা হয়েছে বেশ কয়েকটি চমক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI প্রযুক্তির মাধ্যমে অপারেশন চালাতে সক্ষম কমব্যাট এয়ারক্রাফটটি মূলত পাইলট চালিত ফাইটার জেটের সাথে সমন্বয় করে কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট সিস্টেমে পরিচালিত হবে এটি। প্রতিপক্ষের হামলা ঠেকাতে যুদ্ধ বিমানটি বহন করবে 2টি ক্ষেপণাস্ত্র। আকাশপথে পরিচালিত গুরুত্বপূর্ণ সব মিশনে অংশ নেবে আধা স্বয়ংক্রিয় এই বিমানটি। পাইলটবিহীন নতুন এই যুদ্ধ বিমানটি যুক্তরাষ্ট্রের সমর ভান্ডারে যুক্ত করেছে মার্কিন অ্যারোস্পেস ও প্রতিরক্ষা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেম। খুবই কম সময়ের মধ্যে কমব্যাট এয়ারক্রাফট সিস্টেমের ধারণা বাস্তবে পরিণত করেছে জেনারেল অ্যাটমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেম। সব ধরনের বাধা পেরিয়ে দ্রুততা ও দক্ষতার সাথে আমরা যে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে পারি, এটি এর চেয়ে ভালো প্রমাণ আর হয় না। দীর্ঘ 5 বছরের গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার পর সফলভাবে বিমানটি নির্মাণ ও উড্ডয়ন সম্পন্ন করেছে অ্যাটমিক্স অ্যারোনটিক্যাল। বিমানটিতে ব্যবহার করা হয়েছে জেনাস স্পেসিস পদ্ধতি। যুদ্ধ বিমানটির পরীক্ষামূলক উড্ডয়নে প্রতিষ্ঠানটি ব্যবহার করেছে নিজেদের নির্মিত ফাইটার জেট MQ-20 অ্যাভেঞ্জার। বলা হচ্ছে মার্কিন প্রযুক্তি ও প্রতীক্ষা খাতে এটি একটি মাইলফলক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে YFQ-42A। খুব দ্রুতই বিভিন্ন মার্কিন সামরিক অপারেশনে অংশ নেবে বলে আশা কর্তৃপক্ষের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। চীনের ভিক্টরি ডে প্যারেড নিয়ে নানা ধরনের বিশ্লেষণ করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। শোনা যাচ্ছে আগামী 3 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য কুচকাওয়াজে নতুন অস্ত্র ও প্রযুক্তির সামনে নিয়ে আসবে এশিয়ার পরাশক্তি। আয়োজনে অংশ নেবেন ক্ষমতাশালী বহু বিশ্বনেতা। বিশ্লেষকরা বলছেন, সামরিক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি আঞ্চলিক ও বিশ্ব রাজনীতিতে নিজেদের প্রভাবের জানান দিতে চাইছে চীন।
চীন বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম বড় এক পরাশক্তির নাম। দেশটির আসন্ন ভিক্টরি ডে প্যারেডের কূটনৈতিক গুরুত্ব নিয়ে চলছে নানান বিশ্লেষণ। এতে উপস্থিত থাকবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মতো প্রবল ক্ষমতাধর বিশ্ব নেতারা। দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও লাতিন আমেরিকার উচ্চ পর্যায়ের বহু নেতার উপস্থিতির সম্ভাবনাও রয়েছে এ আয়োজনে। বিশ্লেষকরা বলছেন, চীন দেখিয়ে দিতে চাইছে কেবল পশ্চিমাদের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পুরো গ্লোবাল সাউথের প্রতিনিধি তারা। প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর এটি চতুর্থ কুচকাওয়াজ হলেও একেবারে ভিন্ন এবারের প্রেক্ষাপট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে নতুন মোড় নেয়া আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদেরকে নতুনভাবে প্রমাণ করতে চাইছে চীন, এমনটাই বলছেন বিশ্লেষকরা। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রচারণা দেখে মনে হচ্ছে এটি হবে বহু বছরের মধ্যে চীনের সবচাইতে বড় সামরিক কুচকাওয়াজ। দেশের ভেতর অর্থনৈতিক চাপ, বাইরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সাথে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আধুনিক চীনা সেনাবাহিনীর এক নতুন আত্মপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে এটিকে। বিশ্লেষকরা বলছেন, এই প্যারেড কেবল সৈন্য ও অস্ত্র প্রদর্শনী নয়, বরং এটি যুক্তরাষ্ট্র, জাপান, তাইওয়ান ও প্রতিবেশী দেশগুলোর দিকে চীনের একটি কৌশলগত বার্তা। গেল কয়েক বছরে চীনা সেনাবাহিনীর অভ্যন্তরে বড় ধরনের রদবদলের পর এই কুচকাওয়াজ হবে শি এর প্রতি তার সেনাবাহিনীর আনুগত্য প্রদর্শনের মঞ্চ। ফাঁস হওয়া তথ্য থেকে যতদূর জানতে পেরেছি, তারা নতুন অস্ত্র প্রযুক্তি প্রদর্শন করবে, যার মধ্যে রয়েছে মানববিহীন ড্রোন ও জাহাজ। বৈশ্বিক সামরিক প্রযুক্তির একেবারে সামনের সারিতে রয়েছে এগুলো। বিশেষ করে তাইওয়ান প্রণালীতে সম্ভাব্য যে কোনো আক্রমণ ঠেকাতে বড় ভূমিকা রাখতে পারে এই মানববিহীন জাহাজ। প্যারেডের বড় আকর্ষণ থাকবে আধুনিক ট্যাঙ্ক, ফাইটার জেট, ড্রোন, উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল সহ নানা অত্যাধুনিক যুদ্ধাস্ত্র। এছাড়া শি জিনপিং এর ভাষণও থাকবে আকর্ষণের কেন্দ্রে। রেজবানা সাইমা, যমুনা নিউজ।